যখনই আমি কোনো সিদ্ধান্তের জন্য ওনার কাছে গিয়েছি, উনি অত্যন্ত খুব দ্রুত সেই সমস্ত সিদ্ধান্ত দিয়েছেন এবং আমার কাজ করতে খুবই সুবিধা হয়েছে। আমি ওনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি আবার আমাকে সুযোগ দিয়েছেন ওনার অধীনে কাজ করার জন্য, এবং আমি কথা দিচ্ছি যে কখনো অতীতেও কখনো হয়নি এবং ভবিষ্যতে হবে না। আমরা যে সমস্ত ইনফরমেশন আপনাদের দিব এগুলোই মোটামুটি আমি চ্যালেঞ্জ হিসাবে আমি এভাবে দেখছি না, বাট এই কাজগুলো ইনশাল্লাহ করব। দেশ জাতি গঠনে যখনই কোনো কাজে আমাদের নিয়োগ দেওয়া হবে সেই কাজগুলো আমরা করব। অতীতে অনেক সেনাপ্রধান এভাবে কথা বলেননি। তদারকি সরকার প্রধান ইউনূস জানিয়েছেন, ভোট সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষভাবে করতে তার সরকার বদ্ধপরিকর। আইন শৃঙ্খলা যাতে কোনো অবনতি না হয় সেটাও তদারকি সরকার দেখবে। আসন্ন ভোটে আওয়ামী লীগ যে নেই সেটা এখন পরিষ্কার। তবে একটা বিষয় ধোঁয়াশা এখনো থেকে গিয়েছে, তা হলো হাসিনার প্রত্যাবর্তন। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সেটি দেখতে ভিডিওটির সাথেই থাকুন। অতীতে ওনার সাথে আমি পিএসওএফডি হিসাবে 3 বছরেরও বেশি সময় আমি চাকরি করেছি। ওনার সাথে আমার যে চাকরির অভিজ্ঞতা সেটা অত্যন্ত ভালো। যখনই আমি কোনো সিদ্ধান্তের জন্য ওনার কাছে গিয়েছি, উনি অত্যন্ত খুব দ্রুত সেই সমস্ত সিদ্ধান্ত দিয়েছেন এবং আমার কাজ করতে খুবই সুবিধা হয়েছে। আমি ওনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি আবার আমাকে সুযোগ দিয়েছেন ওনার অধীনে কাজ করার জন্য। বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা। উনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন, এবং যেই দেশে আজকে আমি সেই স্বাধীন দেশের আমি আজকে সেনাপ্রধান। সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা, সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা। তারা তাদের সোনালী দিনগুলো আমাদের জন্য উৎসর্গ করেছেন এবং আজকে আমরা এই স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। আমার সমস্ত অফিসার, যারা কমান্ডিং অফিসার, যারা আমাকে বিভিন্নভাবে বড় করেছেন, আমাকে শিক্ষিত করেছেন, আমাকে আজকে আমি যেই পর্যায়ে এসেছি সেটার জন্য বিভিন্নভাবে শিক্ষা দিয়েছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার সমস্ত সিনিয়র যারা আমাকে নার্চার করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং মূলত যে কারণে আমি মনে করলাম আপনাদের সাথে আমি কথা বলি সেটা হচ্ছে যে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আপনারা অতীতে সেনাবাহিনীর সম্বন্ধে বিভিন্ন যে সমস্ত রিপোর্ট করেছেন অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে করেছেন। কোনোদিন আপনারা আমাদের বিব্রত করেননি। আপনারা জানেন সেনাবাহিনীর কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো সংবেদনশীল, এবং ওই দিকটা বিবেচনা করে আপনারা সব সময় বিভিন্ন রিপোর্ট করেছেন। আপনার কাছে এই জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ, এবং আমি আশা করব যে পরবর্তী সময়েও আপনারা এই দায়িত্বের সাথে এই সমস্ত রিপোর্টিংগুলো করবেন। এবং আমি কথা দিচ্ছি যে কখনো অতীতেও কখনো হয়নি এবং ভবিষ্যতে হবে না। আমরা যে সমস্ত ইনফরমেশন আপনাদের দিব সবগুলো বস্তুনিষ্ঠ, এবং আপনাদের সাথে যে আমাদের সুসম্পর্ক ইনশাল্লাহ বজায় থাকবে। কখনো কোনো জিনিস নিয়ে যদি কোনো সন্দেহ দেখা দেয় বা কোনো ইনফরমেশন আপনাদের প্রয়োজন হয়, আমাদের আইএসপিআর আছে, আমরা আইএসপিআরের মাধ্যমে ইনফরমেশনগুলো দেই। আপনারা যদি আলাদা আলাদাভাবে ইনফরমেশন নেন তাহলে একটা সমস্যা থেকে যায় যে এক একভাবে হয়তো ইনফরমেশন আপনারা পান। এটা ব্যক্তি বিশেষের পার্সপেক্টিভের একটা ভিন্নতা থাকতে পারে, তখন এটা আপনাদের কনফিউজ করবে। এই জন্য আমরা সবসময় আমাদের আইএসপিআর আছে, আইএসপিআরের মাধ্যমে আমরা ইনফরমেশনগুলো দেই, সো দ্যাট ইনফরমেশনগুলো যেন সঠিক হয় এবং বিভিন্ন ধরনের ডিফারেন্ট ইনফরমেশন যেন আপনাদের কাছে না যায়। সেনাপ্রধান হিসাবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা। সেই কাজটাই ইনশাল্লাহ আমি করে যাব। সেনাবাহিনী ইনএড টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে। যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয়, ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব। দুর্যোগ মোকাবেলায় যখন সরকার আমাদের নিয়োগ দিবে ইনশাল্লাহ আমরা সেই সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করব। দেশ গঠনে আমাদের নিয়োগ দিলে সেটাও করব।
বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা ইউএন মিশনে আমরা ডিপ্লয় হই, বিভিন্ন ইউএন অপারেশনগুলো আমরা করি, শান্তি রক্ষার জন্য, বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাই। সেগুলিও ইনশাল্লাহ জারি থাকবে। এবং আমি আমার প্রাক্তন সমস্ত সেনাপ্রধানদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনারা আজকে ওনাদের শ্রম দিয়ে, ওনাদের মেধা দিয়ে আজকে যে অবস্থায় সেনাবাহিনীকে রেখেছেন, আমি সেই অবস্থা থেকে সেনাবাহিনীকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। ওনারা অনেক পরিশ্রম দিয়ে করেছেন এবং সেনাবাহিনীকে একটা অত্যন্ত সুন্দর জায়গায় আমি পেয়েছি আমার এর আগে সেনাপ্রধানের কাছ থেকে। ইনশাল্লাহ আমি ভবিষ্যতে সেনাবাহিনীকে এগিয়ে নিয়ে যাওয়ার আমার সর্বাত্মক চেষ্টা আমি জারি রাখব এবং দেশ এবং জনগণের প্রয়োজনে যখন প্রয়োজন হবে আমরা সর্বদা নিয়োজিত থাকব এবং জাতির পাশে থাকব ইনশাআল্লাহ। তো এই হচ্ছে দেশ জাতির কাছে এবং আপনাদের কাছে আমার অঙ্গীকার। আমার অতীতে যা সেনাপ্রধানরা যারা কাজ করেছেন অত্যন্ত ভালোভাবে কাজ করেছেন। তারপরেও শৃঙ্খলা একটা ইস্যু থেকেই যায়। সেনাবাহিনীকে সবসময় সুশৃঙ্খল রাখতে আমি কাজ করে যাব। ট্রেনিং আমরা সবসময় করছি, এই ট্রেনিংটা যেন জারি থাকে সেই দিকটা আমি দেখব। আমরা ইউএন মিশনে চ্যালেঞ্জিং দায়িত্ব পালন করছি। আমাদের অফিসার্স সৈনিকরা সবসময় ওখানে কাজ করে যাচ্ছে। এইটাও একটা চ্যালেঞ্জ এবং এটাকে সামনে নিয়ে যাওয়া এবং এটা জারি রাখা, সেই কাজগুলো আমি করব। এবং এগুলোই মোটামুটি আমি চ্যালেঞ্জ হিসাবে আমি এভাবে দেখছি না, বাট এই কাজগুলো ইনশাল্লাহ করব। দেশ জাতি গঠনে যখনই কোনো কাজে আমাদের নিয়োগ দেওয়া হবে সেই কাজগুলো আমরা করব। অতীতে অনেক সেনাপ্রধান এভাবে কথা বলেননি, গত 2 সেনাপ্রধান হয়তো কথা বলেছেন, বাট আমি মনে করলাম যে আপনারা আমাদের এতভাবে সাহায্য করেছেন, আপনারা এই সংবেদনশীল সংবাদ প্রচারে এত দায়িত্বর পরিচয় দিয়েছেন, আমি যদি আপনাদের সাথে কথা না বলি সেটা মোটেই সমীচীন হবে না। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য বেসিক্যালি, এবং পরবর্তীতেও যেন আপনারা আমাদেরকে এইভাবে সাহায্য সহযোগিতা করেন, সেই জন্য আমি মনে করেছি যে এটা আমার জন্য অত্যন্ত জরুরি যে আমি আপনাদের সাথে কথা বলি। প্রথমত হচ্ছে যে আমরা এঙ্গেজড সমস্ত দেশগুলোর সাথে। মায়ানমারের সাথে আমরা এঙ্গেজড। আমাদের ওখানে ডিএ আছে, প্রতিনিয়ত ডিএদের সাথে তাদের সরকারের যোগাযোগ আছে এবং আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আমি এই মুহূর্তে মনে করি না যে তারা নিজেরাই নিজেদের দেশে অলরেডি একটা সিভিল ওয়ারের মতো নিয়োজিত আছে। সিভিল ওয়ারে তারা কোনো ধরনের অ্যাগ্রেসিভ কোনো কিছু করবে আমি বেসিক্যালি আমি মনে করি না। তারপরেও আমাদের সেনাবাহিনী সব সময় এই প্রস্তুত আছে। নেভি আছে, নেভি তার পেট্রোলিং বাড়িয়েছে, সেখানে তারা ফ্রিগেট পাঠিয়ে সবসময় পেট্রোলিং করছে। বর্ডার গার্ডও প্রস্তুত আছে, যারা সেন্ট মার্টিনসে ডিপ্লয় থাকে সবসময়, এটা আগেও ছিল। বাট ইন ডুইং সো আমরা কোনো ধরনের প্রভোকেশন আমরা করি না। মায়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু ছাড়া দেয়ার ইজ নো আদার ইস্যু। আমরা চাই যে তারা এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাক। তাছাড়া তাদের প্রতি আমাদের অন্য কোনো ধরনের বিদ্বেষ বা কোনো ধরনের সমস্যা আমি দেখি না। সো উই আর এঙ্গেজড উইথ দেম। এবং ডিফেন্স ডিপ্লোমেসি একটা জিনিস বলে একটা কথা আছে, যখন 2 ফোর্সেস একে অপরের সাথে কমিউনিকেট করে সেই ফোর্সের পক্ষে হঠাৎ করে যুদ্ধ শুরু করা ভেরি ডিফিকাল্ট, এটা হয় না, ঠিক আছে? এই জন্য ডিফেন্স ডিপ্লোমেসিও ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা তাদের সাথে এঙ্গেজড আছি, সবসময় কথা বলছি এবং শান্তিপূর্ণ উপায়ে আমাদের এই রোহিঙ্গা ইস্যুটা আমরা সমাধানের আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা কখনো হতাশ নই। আমি মনে করি যে একদিন না একদিন ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান হবে। আমরা সবসময় তাদের সাথে এঙ্গেজ থাকব। তো আমরা ইনশাআল্লাহ একসাথে কাজ করে যাব। আবার আমি আপনাদের কনফার্ম করছি যে আমরা আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদই দিব, কখনো উইল নেভার ব্লফ ইউ, দ্যাটস ফর শিওর।
আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন, অন্তত তদারকি সরকার প্রধান এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষণা সে কথাই বলছে। পদ্মাপাড়ে জোর কদমে চলছে প্রচার। বাংলাদেশের নির্বাচন যাতে অবাধ এবং সুষ্ঠু হয় তার জন্য তদারকি সরকারের ওপর আন্তর্জাতিক মহল থেকে চাপ দেওয়া হচ্ছে। তদারকি সরকার প্রধান ইউনূস জানিয়েছেন, ভোট সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষভাবে করতে তার সরকার বদ্ধপরিকর। আইন শৃঙ্খলা যাতে কোনো অবনতি না হয় সেটাও তদারকি সরকার দেখবে। আসন্ন ভোটে আওয়ামী লীগ যে নেই সেটা এখন পরিষ্কার। তবে একটা বিষয় ধোঁয়াশা এখনো থেকে গিয়েছে, তা হলো হাসিনার প্রত্যাবর্তন। গত বছর কিন্তু ঘুরে ফিরেই এই নিয়ে নানা প্রান্ত থেকে নানা মন্তব্য, নানা ধরনের সম্ভাবনার কথা শোনা গিয়েছিল। কোনো কোনো প্রান্ত থেকে তো এটাও বলা হয় যে তারেক বাংলাদেশে ফিরতে পেরেছেন ভারত এবং আমেরিকার শর্তে, আর সেই শর্ত হলো ভোট পরবর্তী পর্বে তাকে হাসিনাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে হবে। তারেক সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে বাংলাদেশে তার থাকার বিষয়ে কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। জিয়া পুত্র সেই দায়িত্ব পালন করতে পারেন কিনা সেটা এখন দেখার বিষয়। কিন্তু পরিস্থিতি এখন 180 ডিগ্রি ঘুরে গিয়েছে। কোনো কোনো প্রান্ত থেকে এখন একটা কৌশল প্রচার শুরু হয়েছে, আর সেই প্রচারটি হলো 12 তারিখ বাংলাদেশে হচ্ছে না জাতীয় সংসদ নির্বাচন। বিশেষ একটি গোষ্ঠী নির্বাচন বানচাল করতে রীতিমতো সক্রিয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টে নির্বাচন নিয়ে একটি রিট পিটিশন দাখিল করা হয়েছে। পিটিশনে বলা হয়েছে, তদারকি সরকার কোনোভাবেই নির্বাচনের দিন তারিখ ঘোষণা করতে পারে না। সংবিধান সেই অধিকার তদারকি সরকারকে দেয়নি। এদিকে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বেশ কয়েকটি জনমত সমীক্ষা প্রকাশিত হয়েছে। সর্বশেষ জনমত সমীক্ষার ফল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রকাশিত সবশেষ জনমত জরিপে প্রধান দুই রাজনৈতিক শক্তি বিএনপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত মিলেছে। জরিপের ফলাফলে দেখা যায়, বিএনপির প্রতি সমর্থন জানিয়েছেন প্রায় 34% বেশি ভোটার। অন্যদিকে জামায়াত ইসলামের পক্ষে মত দিয়েছেন প্রায় 33% বেশি মানুষ। জরিপ অনুযায়ী বর্তমান জনসমর্থনের ভিত্তিতে ভোটের সম্ভাব্য বন্টন হল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি পাবে 34.7%, আর দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াত ইসলামী সমর্থন থাকবে 33.6%। এই নির্বাচনে আনডিসাইডেড ভোটার থাকতে পারে 17.0%। অন্য দলগুলোর মধ্যে ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপি 7.1, ইসলামী আন্দোলন বাংলাদেশ 3.1 এবং অন্যান্য দল 4.5% ভোট পাবে। এদিকে জামায়াতের সঙ্গে বিএনপি আসন সমঝোতা প্রায় চূড়ান্ত। সূত্র বলছে, জামায়াত 190টি আসন নিজেদের জন্য রেখে বাকি আসনগুলো অন্য দলগুলোকে ছেড়ে দিতে চায়। ইসলামী আন্দোলনকে 40টি, এনসিপিকে 30টি, বাংলাদেশ খেলাফত মজলিসকে 15টি, খেলাফত মজলিসকে 7টি, এলডিপিকে 7টি, এবি পার্টিকে 3টি এবং বিডিপিকে 2টি আসন ছাড় দেওয়া হতে পারে। বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দুটি জোট সক্রিয় হয়ে উঠেছে। একটি জোটের নেতৃত্বে রয়েছে বিএনপি। মূলত অতীতে দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চের দলগুলো সহ বিভিন্ন দলকে নিয়ে আসন সমঝোতা হয়েছে। অন্য নির্বাচনী জোটে আছে জামায়াত, ইসলামী আন্দোলন এবং এনসিপি সহ 11টি দল। বলা হচ্ছে, আগামী নির্বাচনে মূল লড়াই হবে মূলত এই দুটি জোটের মধ্যে। ইতিমধ্যে বিএনপি এবং জামায়াত তাদের জোটে থাকা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা করছে। তবে এই আসন সমঝোতা করতে গিয়ে দেখা যাচ্ছে দুই জোটের ভিতরেই এক ধরনের বিজ্ঞপ্তি, সংশয়, অবিশ্বাস ক্রমান্বয়ে স্পষ্ট হচ্ছে। তবে রাজনীতিতে যে চিরকালের মিত্র বা চিরকালের শত্রু বলে কিছু হয় না, সেটা আরও একবার স্পষ্ট হয়ে গেল। বিএনপি যে দলের হাত ধরেছে সেই জামাতকে গত বছর তেড়ে গাল দিয়েছিলেন তারেক রহমান। কি বলেছিলেন একবার মনে করিয়ে দেওয়া যাক। তারেক রহমান লন্ডনে ফিরবেন না তার ঠিক নেই। এই অবস্থায় তিনি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, আর সেই ভিডিওতে তাকে বলতে শোনা যায় বা বিভিন্ন জায়গায় কেউ সোশ্যাল মিডিয়ায় বলে যে অমুককে দেখলাম, তমুককে দেখলাম, আবার অমুককে দেখুন, যাদের কথা বলে অমুককে দেখুন। প্রিয় সহকর্মীবৃন্দ, তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। 1971 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। ঠিক এদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনেদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল, এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। বা বিভিন্ন জায়গায় কেউ সোশ্যাল মিডিয়া বলে যে অমুককে দেখলাম, তমুককে দেখলাম। এবার অমুককে দেখুন, যাদের কথা বলে অমুককে দেখুন, প্রিয় সহকর্মীবৃন্দ, তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। 1971 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে
কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, ঠিক এদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল, এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে।